ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা 47। প্রণয় ধীরে ধীরে মাথায় হাত বোলাতে লাগলো আর প্রিয়তা মন প্রাণ ভরে পুলুষারি দেহের মাতানো গন্ধ শুষে নিতে হতবাক চিত্তে ভাবল, কি আছে এই মানুষটার শরীরে যার গন্ধ প্রিয়তাকে ড্রাগস করার মতো ফিলিংস করায়। প্রিয়তা বড় বড় নিঃশ্বাসে গ্রানটা ফুসফুস ভরে নিয়ে মনে মনে ভাবলো, এই লোক কি পারফিউমের সাথে অ্যালকোহল মিশিয়ে গায়ে স্প্রে করে? না হলে আমার এমন নেশা নেশা লাগে কেন? প্রিয়তা ডাক অ্যাডিক্টেড মানুষটার মতোই গ্রানটা নিহেল করে নিল যেন পুরুষালী গা থেকে। টি শার্টটা খুলে দেই। হঠাৎই কণ্ঠে চমকে গেল সে। লজ্জা পেয়ে গেল প্রিয়তা। পেটে মুখ ডুবিয়ে নিঃশ্বাস আটকে চুপ করে রইল সে। প্রণয় ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, নিঃশ্বাস ছাড়, আর ঘুমের ভান ধরতে হবে না। প্রিয়তা সত্যি তার অভিনয় করলো না, শোয়া থেকে উঠে বসলো। প্রণয়ের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, ও প্রণয় ভাই। প্রণয় মাথাটাই হাত বোলাতে বোলাতে ছোট করে জবাব দিল, হুম। প্রিয়তা এবার অত্যন্ত কোমল কণ্ঠে বলল, একটা গান শোনাবেন প্রণয় ভাই? দেখুন না কি সুন্দর রাত, চাঁদের আলোয় চারপাশটা উজ্জ্বল। এখন আবহাওয়া, আবারও গান না শুনলে ঘুম আসবে না। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল, এখন রাত প্রায় 3টা, এ সময় কি বলে জানিস? হঠাৎই প্রণয়ের কথায় প্রিয়তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। বুকটা ধুক করে উঠল। সে প্রণয়ের দিকে তাকিয়ে একটু চেপে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মিনমিন করে বলল, আপনি আমাকে আর ভালো সইতে পারেন না প্রণয় ভাই। প্রণয় ভুরু কুঁচকে তাকালো ভারী পল্লব বিশিষ্ট চোখগুলোর দিকে। ভীত চোখ জোড়ার দিকে উচ্ছ্বসিত মুখোপায় মুহূর্তে আতঙ্কের ছাপ দেখা গেল। প্রণয় বেশ মজা পেল যেন। ওর ভয় বাড়িয়ে দিতে চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলল, যা সত্যি তাই বলছি, এখন রাত 3টার কাছাকাছি। আশেপাশের আবহাওয়া কেমন ভারী ভারী লাগছে। মাথার ওপর 200 বছর পুরনো জাম গাছ। আর তুই জানিস এই গাছে? প্রণয়ের কথা শেষ করার আগে বিদ্যুৎ বেগে তার বুকে ঝাঁপিয়ে পড়ল প্রিয়তা। মেয়েটার ছোট্ট শরীর মৃদু কম্পনের সৃষ্টি হচ্ছে। হাসলো প্রণয়। মেয়েটার বুকে আসলে এত শান্তি লাগে কেন? মেয়েটার বুকে আসলে সব কেমন যেন শান্ত হয়ে যায়। সাগরের ঢেউয়ের মতো বিশাল বিশাল জলোচ্ছ্বাস হৃদয়ের কিনারা আছড়ে পড়ে। প্রিয়তা প্রণয়ের পিঠ দিকে টি শার্টটা খামচে ধরে তত্ত্বকণ্ঠে বলল, প্লিজ আর কিছু বলবেন না প্রণয় ভাই। প্রণয় বুঝলো এইটুকু বেশ হয়ে গেছে। সে মাথায় হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলল, বেশি ভয় পেয়েছিস জান? আমি তো মজা করছিলাম। আমি থাকতে কি ভূত তোকে খেয়ে নেবে? আমি খেতে দেব? প্রিয়তা কিছু বলল না, না নড়লেও না। প্রণয়ের বুকে ভর করে শ্বাস নিল, অস্তিত্বের প্রশান্তি অনুভব করলো। আকাশে সুবিশাল রূপালী চাঁদের দিকে তাকিয়ে কণ্ঠে সুর তুলল। নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুয়ে মাখা গলিতে, রংচটা দিন আর রঙিন মুখ স্বপ্নের তুলিতে। দেখে ওই হাসি আমি বনভাসি, মন ডুবিয়ে যেতে চায় তারই চাওয়া ঝরে, হাওয়াগুলো পাগল করে। অতিবাহিত হলো আরো কিছু সময়। প্রণয়ের বুক অনুভব করলো তার বুকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। সে অসতর্কিতভাবে উঠে দাঁড়াতে ছোট্ট দেহটা পাঁচকোলা করে তুলে নিল। ধীর পায়ে ছাদ ত্যাগ করে সিঁড়ি বেয়ে নেমে এলো। রাত বাজে 4টা 12। বাহিরের আকাশ এখনো নিকষ কালো আধারে নিমজ্জিত, তবুও আকাশ থেকে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ভোর হতে শুরু করবে। পুরো বাড়ি নিস্তব্ধ শুনশান। এই নিস্তব্ধ রজনী একটা শুকনো পাতা পড়লেও তার শব্দ ভয়ঙ্কর শোনাবে। পরিণীতার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে এলোমেলো ভঙ্গিমায় বিছানার সাথে মাথা ঠেকিয়ে মেঝের মধ্যে বসে আছে। চোখে দুকর্নিশ বেয়ে অনর্গল নোনা পানির বৃষ্টি নামছে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো টাইলসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে। কোনোদিনও যন্ত্রণা কি জিনিস বোঝেনি পরিণীতা। আজ এই অনাকাঙ্ক্ষিত যন্ত্রণার ভার বইতে পারছে না মেয়েটা। বরাবর মনে পড়ে যাচ্ছে সাদমান শিকদারের বলা একটাই বাক্য। মস্তিষ্ক বারবার চিৎকার করে বলছে, এবার তোর কি হবে? তোর অবস্থাও তোর ছোট্ট বোনের মতোই হতে চলেছে। কিন্তু মন সে কথা মানতে সম্মত নয়। বুকের ভেতরটা যন্ত্রণার নীল বিষে ছেয়ে যাচ্ছে পরিণীতার। এই পরিবারের বিধিনিষেধের জন্য সে কোনো মতো মাস্টারমশাইকে ছাড়তে পারে না, কারণ মাস্টারমশাইকে ছাড়া বাঁচা পরির পক্ষে সম্ভব নয়। আর সাদমান শিকদারের স্পষ্ট কথা, তিনি কোনোদিনও ওর মাস্টারমশাইকে মেনে নেবে না। তবে কি পরীর এই পরিবারে আর ভালোবাসার মানুষের মধ্যে একজনকে বেছে নিতে হবে। এই জন্য এই কাজ পরী কিভাবে করবে? আর এই পরিবারে তাদের এত সহজ যে ছেড়ে দিবে নাকি? কখনোই না।
যতটুকু সাদমান শিকদারকে চেনে পড়ি, উনি সব সহ্য করে নিলেও কেউ তার বংশের মান মর্যাদা নিচু করবে এটা তিনি কখনোই মানবে না। পরে নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে চোখ মুছে বলল, আপনি সবসময় এই ভয়টাই পেতেন তাই না মাস্টার মশাই? মাস্টারমশাইয়ের কথা ভাবনাতে আসতে পরই টনক নড়ল। মনে পড়ল পরশু রাতের পর থেকে মাস্টারমশাইয়ের সাথে একবারও কথা হয়নি তার। মাস্টারমশাইয়ের ফোনটাও বন্ধ। সাদমান শিকদারের কথায় পরিণীত এতটার কষ্ট পেয়েছিল যে তার মাস্টারমশাইয়ের খোঁজও নেওয়া হয়নি। পরিণীতা দ্রুত উঠে চোখ মুছে নেয়, বসা থেকে উঠে দাঁড়ালো, বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে ফোনটা বের করলো, দ্রুত হাতে কল লিস্ট ওপেন করে মাস্টারমশাই নামে সেভ করা নাম্বারটা কল লাগাতে নিতেই টুংটাং শব্দে ফোনটি দুটো নোটিফিকেশন এলো। পরিণীতার মনোযোগ নষ্ট হলো। পরিণীতা ফোনটার ওপরে হোয়াটসঅ্যাপে দুটি ভিডিও এসেছে। পরিণীতার কপালে ভুরুদায় কিছুটা বাঁকা হলো। মনে মনে খানিকটা আশ্চর্য হলো, এই শেষ সাথে কে ভিডিও পাঠিয়েতে পারে। পরিণীতা সংকোচ মনে নোটিফিকেশন ওপেন করলো, ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। সাথে সাথেই রিমাইন্ড নোটিফিকেশন, এই ভিডিও দুটি আরও 24 ঘন্টা আগে পাঠানো হয়েছিল, যা পরিণীতা দেখেনি। অতিরিক্ত চিন্তায় সে হোয়াটসঅ্যাপে ঢুকেইনি। পরিণীতা মনোযোগ দিয়ে মেসেজগুলো দেখতে শুরু করলো। অচেনা নাম্বার থেকে ভিডিও পাশাপাশি কিছু টেক্সট মেসেজ। পরিণীতা ফোন স্ক্রল করে ওপরের দিকে যেতেই সবার আগে একটা মেসেজের উপর দৃষ্টি আটকে যায়, যেখানে বেশ বড় করে একটা মেসেজ, গুটি গুটি ইংরেজি অক্ষরে বেশ কয়েক লাইন। পরিণীতা লেখাগুলো মন দিয়ে পড়তে লাগলো। মেসেজে এমন ছিল, মাই প্রিন্সেস, আমি চাইনি তোমাকে এসব বলতে বা দেখাতে। আমি জানি আমার প্রিন্সেস অনেক স্নিগ্ধ, হৃদয়ে এই সহ্য করতে পারবে না। তবুও আজ আমি হেল্পলেস। আমি চেষ্টা করেছিলাম সবভাবে বিষয়টা সামলে নেওয়ার, বাড়তে না দেওয়ার। চেষ্টা করেছিলাম একজন ভালো বাবা হয়ে থাকতে, কিন্তু পারলাম আর কই। কি বলো তো, আমার মেয়ে তো জেদটা আমার মতোই পেয়েছে। যাই হোক প্রিন্সেস, তুমি যেহেতু আমার কথা শুনবে না, তাহলে নিজের ভিডিওগুলো তোমার জন্য। এরপর ভেবে দেখবে আমার কথা শুনবে কিনা। তবে নিচের ভিডিওটা দেখার আগে ওপরের ভিডিওটা দেখবে। অবশ্যই নিজের মেন্টালিটি স্ট্রং করে নিয়ে দেখবে। মেসেজটা দেখে পরিণীতা বিস্ময় হলো। একটু অদ্ভুত কথাগুলো মাথা আগা কিছু বুঝলো না, তবে এটা বুঝলো যে এগুলো তার আব্বু পাঠিয়েছে। তবে কি হয়েছে এই ভিডিওতে যা দেখার পর পরীকে মেন্টালি স্ট্রং হতে হবে? সাদমান শিকদার অ্যালার্ট দেখে পরিণীতা একটু ভীত হলো। অতস্থভাবে ভিডিওটা ক্লিক করলো। সাথে সাথে বেশ পুরনো ভিডিও প্লে হলো, যেখানে দুটো ছেলে সাইকেল চালিয়ে আসছে। ওদের দুজনকে দেখতে প্রায় অনেকটা কাছাকাছি, ভাই হবে হয়তো। একজনের বয়স সম্ভবত 9, একজন 10, আর একজনের 9 কি 10 আর আরেকজনের বয়স 19 কি 20। দুজনের চেহারা দেখে পরিণীতা চমকে ওঠে, আরো কৌতূহলী হয়ে ভিডিওটিতে চোখ রাখলো। ভিডিওর ছেলে দুটো সাইকেল চড়ে বড় রাস্তা পেরিয়ে মাঠের কাছে আসতেই একটা বড় প্রাইভেট কার এসে ধাক্কা মেরে ফেলে দিল সাইকেলটা। ছেলে দুটো উল্টে পড়লো পাশের মাঠে। সাথে সাথে গাড়ি দুটো নেমে এলো কালো পোশাকধারী সুঠামদেহী পুরুষ, 4 থেকে 5 জন দেহরক্ষী। তার এক প্রকার দৌড়ে এসে ওই ছেলে দুটোর মাঝে বড় ছেলেটাকে টানতে টানতে সরিয়ে নিয়ে গেল ছোট্ট ছেলেটার কাছ থেকে। সাথে সাথে ছোট্ট ছেলেটা চিৎকার করে কেঁদে উঠলো, আহাজারি করতে লাগলো, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই চিৎকার তার বড় ভাইয়ের দিকে এগিয়ে যেতে নিলে একজন বিশালদেহী গার্ড এসে তার ছোট্ট দেহটা আটকে দেয়, যেতে দেয় না ভাইয়ের কাছে। দেখতে দেখতেই ওপরে 4 জন অমানুষের মতো মারতে থাকে সেই 19 থেকে 20 বছর বয়সী ছেলেকে। মারতে মারতে ছেলেটার মুখ দিয়ে রক্ত উঠে যায়, তবুও ছেলেটি হাসে, চিৎকার করে বলে, আমাকে মেরে ফেলে সব থেমে যাবে না শিকদার সাহেব? সাথে সাথে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সাদা পাঞ্জাবি পরিহিত সাদমান শিকদার। ধীর পায়ে হেঁটে এসে ছেলেটার গলা পা দিয়ে চেপে ধরে, কোনো চেহারা বাঁকা হাসি এনে বলে, তোকে অনেক সুযোগ দিয়েছি বেঁচে থাকার, অনেক সুযোগ দিয়েছি নিজেকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের পিছু ছাড়িস না। তোদের মতো ছোট লোকদের আসলে বেঁচে থাকার কোনো যোগ্যতা রাখিস না। ভেবেছিলাম কম বয়স মাফ করে দেব, কিন্তু তুই সব সীমা ছাড়িয়ে গেছিস। এবার তুই দেখবি এই সাদমান শিকদার কতটা নৃশংস। দীর্ঘ পা দিয়ে গলা চেপে ধরে ছেলেটার কাশি উঠে গেল। সাদমান শিকদার একটা গার্ডকে দিয়ে হাত বাড়ালো, গাড়িটা বড় একটা রামদা সাদমান শিকদারের হাতে তুলে দিল। সাদমান শিকদার সেটা হাতে নিতেই ছেলেটার দিকে তাকিয়ে বাঁকা এসে, তুই বলেছিলি না তুই মরতে ভয় পাস না, এখন পাবি। তুই ভয় পাবি, পেতে বাধ্য হবি। তোকে এমন নৃশংস মৃত্যু দেব যা দেখে আশপাশ থমকে যাবে। তোর মৃত্যু দেখে ভুবা প্রাণীরাও ভয়ে কাঁদবে। দ্বিতীয়বার কেউ সাহস করবে না সাদ্দাম শিকদারের মেয়েদের দিকে
হাত বাড়ানোর। তবুও ছেলেটার চোখে মুখে কোনো ভয় নেই, নেই কোনো উদ্বেগ উত্তেজনা। ছেলেটা বোধহয় আল্লাহর নাম নিয়ে কালেমা পড়ে চোখ বন্ধ করে দিল। তার ছোট ভাই চিৎকার দিয়ে কেঁদে উঠল আর সবার কাছে মিনতি করছে। সাদমান শিকদার চোখের পলকে ফেলার আগেই সজোরে কোপ বসালো ছেলেটার বুক বরাবর। সাথে চমকে উঠে উপস্থিত গার্ডসহ ছেলেটা একদম থমকে গেল পরিবেশ। রক্তে একটা পিচ্ছিল ছিটকে এসে সাদমান শিকদারের সাদা পাঞ্জাবিতে। সাদমান শিকদার বাঁকা এসে দুজন গার্ডের দিকে তাকাতেই গার্ডরা এসে ছেলেটার বুক থেকে হৃৎপিণ্ড টেনে বের করে নিল। তখন হয়তো ছেলেটা জীবিত ছিল। এই নিকষ হত্যাকাণ্ড দেখে ছেলেটার ভাই তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। সাদমান শিকদার টিস্যু দিয়ে রক্ত মুছতে মুছতে গাড়িতে ওঠে। এটাকে এখানেই ফেলে রাখো। গোটা রায়পুরবাসী দেখুক সাদমান শিকদারের মেয়ের দিকে হাত বাড়ানোর স্বস্তি কতটা ভয়ানক হতে পারে। সাথে সাথে প্রথম ভিডিওটা বন্ধ হয়ে গেল। পরিণীতার সকল অঙ্গপ্রত্যঙ্গ থরথর করে কাঁপছে। ভয়ভীতি চোখ দুটো বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে তার। পরিণীতা ফোনটা হাতে রাখার শক্তি পাচ্ছে না। কাপা দু হাতে ফোনটা শক্তি করে চেপে ধরল সে। ছেলেটা নিঃশ্বাসটা যেন আটকে আছে পরিণীতার। ওই ছোট ছেলেটা চিনতে পরিণীতার ভুল হয়নি। আর কোনো প্রশ্ন চিন্তা করার মতো অবস্থা পরিণীতার মস্তিষ্কে নেই। সে ঝাপসা চোখে পরের মেসেজগুলো পড়তে শুরু করলো। পরবর্তী মেসেজটি এমন ছিল, মাই প্রিন্সেস, আমি জানি তুমি এই মুহূর্তে অনেক ঘাবড়ে আছো, প্যানিক করছো, কিন্তু কুল, শান্ত হও, এত ঘাবড়ানোর কিছু নেই। এগুলো আমাদের জন্য মশা মারার মতো ব্যাপার। তুমি হয়তো ভাবছো এটা তোমাকে কেন দিলাম, দিতে চাইনি। তুমি তো আমার জন্য আর কোনো রাস্তা ছিল না তোমাকে ঠিক রাখার জন্য প্রিন্সেস। এই ভিডিওটা আগে ওই ছেলেটাকে দিয়েছিলাম যার হাত ধরে তুমি আমার বংশমর্যাদা চুরমার করে দেওয়ার পরিকল্পনা করছো, কিন্তু ভিখারির বাচ্চার ওপর কোনো প্রভাব পড়েনি। তুমি নিশ্চিত চিনে ফেলেছো ওই বাচ্চা ছেলেটাকে? হ্যাঁ, ওই ছেলেটাই এখনকার তোমার সেই মাস্টার মশাই। ওই ছেলেটা নিজের চোখের সামনে সব দেখেছে, সব জানতো, তারপরও আমার মেয়ের দিকে হাত বাড়ানোর সাহস করেছে। এই নিজের চোখের সামনে দেখেছে আমার মেয়ের দিকে হাত বাড়ানোর জন্য ওর ভাইয়ের সাথে ঠিক কি করেছি, তো ওই ভিখারির বাচ্চার কলিজায় এত সাহস যে আবার আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। শুধু তাই না, ভাইয়ের মতো একেও সাবধান করেছিলাম, কিন্তু আমার কথার 5 পয়সা মূল্য দেয়নি। সব জেনে বুঝে মরার জন্য পাগল হয়ে উঠেছে এলো। এটুকু পড়তে পরিণীতার হাত থেকে ফোনটা ফসকে গেল। হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডে কেউ ধরালো, নখ দিয়ে চেপে ধরেছে। তার মাস্টারমশাইয়ের সাথে কি এমন কিছু? পরিণীতা আর কিছু ভাবতে পারলো না। মাস্টারমশাই বলে চিৎকার দিয়ে কেঁদে উঠলো। তার চোখের সামনেটা ঝাপসা হতে লাগলো অল্প সময়। তবুও সে কাপা হাতে ফোনটা তুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা, মাই প্রিন্সেস, তোমার আব্বুর কথায় অবাধ্য না হতেই তোমার ছোট্ট একটা অ্যালার্ট, আই লেটস এনজয় মাই ক্লিক দ্য সেকেন্ড ভিডিও। পরিণীতা সেকেন্ড ভিডিওটা ক্লিক করতে সাহস পাচ্ছে না, অপ্রত্যাশিত কিছু দেখে ফেলার ভয়ে। তার হাত পা ভূমিকম্পে নেয় কাঁপছে। সে তার মাস্টার মশাইয়ের জন্য একটা সামান্য ব্যথা সহ্য করতে পারবে না। পরিণীতা খানিকক্ষণ চেষ্টা করে কাপা হাতে দ্বিতীয় ভিডিওটা ক্লিক করলো। সাথে সাথে দ্বিতীয় ভিডিওটা প্লে হয়ে গেল। আবিদ আর পরিণীতা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পরিণীতাকে বাড়ি দিয়ে আবিদ নিজের বাড়ির দিকে যাওয়া ধরতেই আচমকা তাকে ধরে ফেললো কালো পোশাক পরিহিত দুজন বলিষ্ঠদেহী লোক। আবিদ সব বুঝে যায়, মুহূর্তে একদম নড়াচড়া করে না, ছাড় পাওয়ার চেষ্টাও করে না, শুধু শান্ত কণ্ঠে কারো উদ্দেশ্য করে বলে, তাহলে আমাকেও আপনার আসল রূপ দেখাতে চলে এলেন? কিন্তু আমি তো আপনার আসল রূপ সম্পর্কে অজ্ঞাত নই শিকদার সাহেব। বাঁকা হেসে এগিয়ে এলেন সাদমান শিকদার। বয়স হাট পেয়েছে অনেক আগেই, তবুও জমিদারি জৌলুস ভটা পড়েনি একটু। তিনি এগিয়ে এসে আবিদের সামনে দাঁড়ালেন, চোখে চোখ রেখে বললেন, তোদের সাহস দেখে আমি নিজেই নিজের মনে অবাক হই। মৃত্যু নিশ্চিত যেন তোদের ভালোবাসা শুধু আমার মেয়েদের চোখে কেন পড়ে? প্রাণের মায়া নেই তোদের? তোরা কেমন মানুষ? আর তুই তো দেখি তোর ভাইয়ের থেকেও বেশি উন্মাদ হয়ে গেছিস আমার মেয়ের জন্য। তোর ভাই নয়, প্র্যাকটিক্যালি দেখায়নি তাই সাহস দেখিয়েছে, কিন্তু তার বিষয়টা মানা যায়। বরন্ত বয়সে ছেলেদের রক্ত গরম, তাই উল্টাপাল্টা কিছু করতে পারে। তোর ভাইও ভুল করেছিল
আমার কথা না মেনে। কিন্তু তুই তুই কি মাটি দিয়ে তৈরি? তোর ভাইকে তোর চোখের সামনে এই একই কারণে নৃশংসভাবে শেষ করে দিয়েছিলাম। তুই দেখেছিস, তবুও একবারও তোর কলিজা কাঁপলো না? আমার মেয়েকে ভালোবাসার আগে তুই তোর ভাইয়ের মতো বাড়ন্ত বয়সে নেই, যথেষ্ট পরিণত এবং বুঝদার। সব জেনে বুঝে কিভাবে মরতে চলে এলি? এবার তোর বাপের কথা ভাবলি না? তুই মরলে তাদেরকে দেখবে। প্রাণের মায়া একেবারে ছেড়ে দিয়েছিস। আবিদ বাঁকা হেসে হাসলো সাদমান সিকদারের দিকে তাকিয়ে, তার কোনো প্রশ্নে বাঁকা জবাব দিয়ে একটা বাক্যই বলল, সবাই যখন জানেন তো জিজ্ঞেস কেন করছেন? সাদমান শিকদার এমন বাঁকা উত্তরেও খেপে গেলেন। বলিষ্ঠ হাতে জোরে ঘুষি মারলেন আবিদের নাক বরাবর। আবার ফোনটা ছিটকে দুহাত দূরে গিয়ে পড়লো। পরিণীতা আর কিছু না দেখেই মেঝেতে লুটিয়ে পড়লো, সশব্দে কেঁদে উঠলো। ভঙ্গুর কণ্ঠে বলে, আমাকে কেন এত ভালোবাসলেন মাস্টার মশাই? আপনি তো সব জানতেন, তবু কেন আটকাননি আমায়? কেন ভালোবাসলেন? আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম মাস্টার মশাই। আগে জানলে আমি কখনো আমার ভালোবাসার কথা আপনার কাছে প্রকাশ করতাম না। আমার খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই, আপনাকে ছাড়া এখন আর বাঁচতে পারবো না আমি। আবারও সে মনে করে কেঁপে উঠল পরিণীতা। দ্রুত ফোনটা তুলে আবারও ভিডিওটা প্লে করলো। আবিদ আবারও মাথা তুলে তাকালো সাদমান শিকদারের দিকে। চোখে তার এক ফোঁটা মৃত্যু ভয় নেই, আর এটাই যেন মেনে নিতে পারছে না সাদমান শিকদার। আবিদ এবার হেসে বলল, কি ভাবছেন? আপনাকে কেন ভয় পাচ্ছি না? কেন চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে ভয় পাচ্ছি না? এবার আবিদের শরীর দুলছে, লুহুভাবে হেসে উঠল। আবিদ হাসতে দেখে ভুরু কুঁচকালো সাদমান শিকদার সন্দেহান কণ্ঠে বলল, ভয় পাগল হয়ে গেছিস নাকি? আবিদ একটু শান্ত হলো। সাদমান শিকদারের দিকে দু কদম এগিয়ে এসে বলল, এই রায়পুরের বড় কর্তা সাদমান শিকদার আমার মতো তুচ্ছ একটা ছেলেকে ভয় দেখাতে কত কষ্ট করছে। কিন্তু কেন ভয় পাচ্ছেন আমাকে? যদি আপনার মেয়েকে হারাতে হয়, তা আমাকে মারতে ভয় পাচ্ছেন? যদি আপনার বড় মেয়ের মতো ভালোবাসার মৃত্যু মেনে নিতে না পেরে পরিও কিছু করে ফেলে, এই ভয়? কারণ আপনি খুব ভালো করেই বুঝে গেছেন পরি আমাকে কতটা ভালোবাসে, তাই না? আচ্ছা, বাদ দেই আপনার মেয়ের কথা। আপনি আমার কথা জানতে চেয়েছেন। ঠিক আছে, আমার কথাই বলি। হ্যাঁ, মৃত্যুকে কেন ভয় পাই না? আমি তো পেতাম, খুব পেতাম। বিশেষ করে আমার সামনে যেদিন নৃশংসভাবে আমার ভাইকে মেরে ফেলেছিলেন, তারপর থেকে কারোর সাথে কথা বলতেও ভয় পেতাম। ট্রাস্ট মি, একদম ট্রমাইজড হয়ে গিয়েছিলাম। কিছু বছর আগে অনেক সময় লেগেছে আপনার দেওয়া ধাক্কাটা কাটিয়ে উঠতে। সময়ের সাথে সাথে যখন আমার ভাইয়ের মৃত্যুর কারণ জানলাম, তখন খুব রাগ হয়েছিল ভাইয়ের ওপর। সামান্য একটা মেয়ের জন্য কেউ মরে? এতটা ঘৃণা জন্মিয়েছিল ভালোবাসা শব্দটার প্রতি। ভালোবাসা বলে যে কিছু আছে পৃথিবীতে, এটাই মানতে রাজি ছিলাম না আমি। কিন্তু কি হলো বলেন তো? হঠাৎ একদিন হুট করেই আসা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো আপনার মেয়ে আমার হৃদয়ের উপকূলে আছড়ে পড়ল। হঠাৎই একদিন এক নাম না জানা পরীর সাথে দেখা হয়ে গেল। তাকে প্রথমবার দেখে বুকে এক অদ্ভুত অনুভূতি, একটা অদ্ভুত টান অনুভব করেছিলাম। জানতাম না সেই কিশোরীর নাম, পরিচয়, কিচ্ছু জানতাম না। শুধু জানতাম সে অদ্ভুত মায়াবী দেখতে। তার অবুঝ চোখের দৃষ্টি আমার বুক পাঁজরে ঝড় তুলতো। তার আকর্ষণ থেকে বাঁচায় পরিণীতাকে নিজের থেকে ধীরে ধীরে বাজেভাবে আটকে পড়েছিলাম তার মাঝে। সে আমাকে দেখেনি কখনো, কিন্তু আমি দেখতাম। তারপর একদিন আপনার বড় ছেলে আমার কাছে এলো তার বোনকে পড়ানোর জন্য। আপনার মেয়েকে পড়াতে হবে শুনে প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু কি মনে করে যেন রাজি হয়ে গেলাম আপনার মেয়েকে পড়াতে। তারপর জীবনের সব থেকে বড় ধাক্কাটাই খেলাম। আবারও আমার জীবনের সব হিসেব উল্টে পাল্টে গেল। এই বাড়িতে আমার ভালোবাসার পরীকে আপনার মেয়ের রূপে দেখে আমার পায়ের নিচে জমিন যেন সরে গেল। অবাক হয়েছিলাম ভীষণ, কিন্তু বিশ্বাস করুন, কোন এক অদ্ভুত কারণে সেদিন আমার ওইটুকু ভয় লাগেনি। সে আপনার মতো এক নৃশংস ব্যক্তির অংশ শুনে তার প্রতি বুকে যেমন ভালোবাসা একটু টান অনুভব করিনি, বরং সেটা দিন মাস বছরের সাথে সাথে ডালপালা মিলে হৃদয়ে বাড়তে শুরু করে গভীর থেকে গভীর ভাবে। যেদিন ভালোবাসার দাবি নিয়ে আপনার মেয়ে আমার এই বুকে মাথা রেখেছিল, সেদিন আমি শুধু তাকে আমার বুক পিছানায় মিশিয়ে নিয়েছিলাম না, মুক্ত করে দিয়েছিলাম মৃত্যু ভয়কে। সেদিন বুঝেছি আমার ভাই কেন আপনার হাতে মরার জন্য প্রস্তুত ছিল, তবু ভালোবাসা ছাড়তে রাজি হয়নি। আর আমি যদি আপনার বাড়িতে আপনার মেয়েকে প্রথমবার দেখতাম, তবুও হয়তো আমার ভালোবাসা একইভাবে জন্মাতো। আর অবশ্যই আপনার মতো তুচ্ছ মানুষের ভয়ে আমি আমার ভালোবাসাকে ভুলে যেতাম না বা ছেড়ে যেতাম না।
আপনি আমাকে মৃত্যু ভয় কি দেখাবেন? আপনার মেয়ে আমাকে এত এত ভালোবেসেছে, এখন যদি মরেও যাই আমার আফসোস নেই, কারণ পরি আমার রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে আছে, আমি জানি। আমি পরীকে কোনোদিনই পাবো না, তবুও ওকে ভালোবাসি, শেষ নিঃশ্বাস অব্দি ভালোবাসার দাবি ছাড়বো না। পরি আমার, শুধুই আমার। মৃত্যু ব্যতীত আপনি আমার পরীকে আমার থেকে আলাদা করতে পারবেন না। সাদমান শিকদার রাগ এবার আকাশে উঠল, তবুও তিনি নিজেকে শান্ত রাখলেন। বাঁকা হেসে বললেন, যে মরতে ভয় না তাকে মেরে মজা পাওয়া যায় না। পানসের আগে যা, এবারের মতো তোকে পান ভিক্ষা দিলাম, তবে মনে রাখিস এটা তোকে জীবনে ভিক্ষা দেয়নি, দিয়েছি জাহান্নামের আরেক রূপ। একদিন তুই নিজেই আসবি আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইতে, মৃত্যুর পিপাসায় ছটফট করতে করতে বলবি, আমাকে মৃত্যু দাও। এই জীবনে আমি বেঁচে থাকতে চাই না, এখন তোকে মনের সুখে মৃত্যু উপহার দেব, আর তার আগে তুই বেঁচে থাকে জাহান্নাম দর্শন করবি। তোর চোখের সামনে কত চমৎকার চমৎকার কাণ্ড ঘটবে, আর তুই কিছু করতে পারবি না। তবে এখন প্রাণে না মরলেও আমার প্রিন্সেসের জন্য এই ভিডিও ক্লিপটা লাগবে। শেষ কথাগুলো সাদমান শিকদার আদিবের কানে কানে বলল, যা ভিডিওতে শোনা গেল না। এবার সাদমান শিকদার হুঙ্কার দিয়ে গার্ডদের আদেশ দিলেন, ওকে মারতে মারতে শেষ করে দাও, তবে প্রাণটা যেন না যায়। আমার মেয়েটার লাস্ট একটা সুযোগ তো দিতেই হয়। বলেই চলে গেল। সাদমান শিকদারের বলা কথার গভীরতা বুঝলো না। বুড়ো কুচকে তাকিয়ে রইল সাদমান শিকদারের দিকে। মনে মনে ভাবলো কি বলতে চাইছেন বা কি করতে, কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগে বলিষ্ঠ দুইজন গার্ড এসে নৃশংসভাবে মারতে শুরু করলো তাকে। অপ্রস্তুত অবস্থায় অতর্কিত হামলায় তাল সামলাতে পারল না আবিদ, মুখ থুবড়ে পড়লো পিছাড়া রাস্তায়। গার্ডদের দুজন তাকে প্রতিরক্ষার সুযোগ না দিয়ে অমানবিক পেটাতে শুরু করলো। বলিষ্ঠ দেহে এক একটা আঘাত মানুষের প্রাণ বেরিয়ে যাবে। এক পর্যায়ে আবিদের নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। মুহূর্ত পার হওয়ার আগে জ্ঞান হারিয়ে পড়ে যায় রাস্তায়। সাদমান শিকদার এবার গার্ডদের উদ্দেশ্য করে বললেন, হয়ে গেছে, এবার ওকে এভাবে ফেলে চলে আসো, বলেই চলে গেলেন। সাদমান শিকদারের এই কথার যথেষ্ট। ভিডিওটা শেষ হয়ে গেল। পরিণীতার মনে হচ্ছে পৃথিবী তার মাথার ওপর ক্রমাগত পাক খাচ্ছে, চোখের সামনে সব ঝাপসা লাগছে তার। বুকের ভেতরটা চলতে থাকা ছোট হৃদয়ত যন্ত্রণার চিৎকার করে কেঁদে উঠছে। মুখ দস্ফুটভাবে বেরিয়ে এলো, মাস্টার মশাই। পরিণীতা ঝাপসা চোখে দেখলো ভিডিওর নিচে আরো কয়েকটা লাইন লেখা, যেখানে লেখা, আই নো প্রিন্সেস, তুমি অনেক ভেঙে পড়েছো, তবে তোমাকে গুড নিউজ দেই, ছেলেটা মরে যায়নি, তবে আজ থেকে তোমার কাজের উপর নির্ভর করবে তার বাঁচা মরা। তুমি কর্ম করো আর ফল সে পাবে। এবার দেখো তুমি যা ভালো বোঝো, ওই ছেলেটাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে তোমার ব্যাপার। আমি তো শুধু আমার কথাটা বললাম। পরিণীতার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল। এসব যেন কথা না, কোনো মুহূর্ত অনুভূতি কাজ করছে না, যেন শুধু প্রাণ পাখি মাস্টার মশাই রক্তমাখা নিতর দেহটা চোখের সামনে ভেসে উঠছে। সে দেহে লোমে লোমে পরিণীতা ভালোবাসার অহরণ করতো, সে দেহখানা রক্তাক্ত হয়ে পড়েছিল। ভাবতেই পরিণীতার সকল রক্ত যেন ছলাক দিয়ে উঠলো, হৃৎপিণ্ড অসর হয়ে এলো ব্যথায়। এই দৃশ্য পরিণীতা সহ্য করতে পারল না, চিৎকার দিয়ে কেঁদে উঠল। ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। সেকেন্ডের মধ্যে ফোনটা মেঝের টাইলস লেগে শব্দে চূর্ণ হয়ে গেল। পরিণীতার আর কিছু সহ্য হচ্ছে না। সে নিজেকে নিজের চুল টেনে ধরে আর্তনাদ করে কেঁদে উঠল। নিঃশব্দ ঘর পরিণত হলো নিহতিত গ্রহ। কান্নার এক আর্তনাদ কি ভীষণ করুণ শোনাচ্ছে তা, যা নিখুঁত এক নিশতি রাতে 4 দলের মধ্যে নিবদ্ধ হয়ে গেল। পরিণীতা কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসছে তার। হঠাৎ করে তার কানের কাছে কোনো কারণ ছাড়াই মনে হলো বেলকনিতে দাঁড়িয়ে সে রাস্তা দিকে তাকাতে, যেখানে পরিণীতা তার প্রাণপ্রিয় মাস্টারমশাইয়ের সাথে সহস্র মুখে স্বপ্ন সাজিয়েছে। সেখানে দাঁড়িয়ে পরিণীতার স্মৃতির পাহাড় পড়েছে। হঠাৎই করে পরিণীতার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরলো। মাস্টার মশাইয়ের অবস্থান, তার ব্যাকুলতার হৃদয় হঠাৎ করে প্রিয় পুরুষটাকে দেখার জন্য ছুটে গেল। অকুলভাবে পরিণীতার হৃদয়। সে এক প্রকার বিভ্রান্ত অবস্থায় ছুটে গেল বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে সামনে তাকাতেই পদচিকল স্থির, যেন কোনো অদৃশ্য চুম্বকীয় আকর্ষণ। গাঢ় বাদামি দুটো চোখ ঝাপসা এলো তার। পদ্মপুকুরের পাশে দক্ষিণ রাস্তায় সোডিয়াম হলদে আলো স্পষ্ট দেখা যাচ্ছে যুবকের প্রতিচ্ছবি। তার বেকুল অক্ষিযুগল তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে আছে সপ্তদর্শী মায়াবীর মুখপানে। অনাকাঙ্ক্ষিত সময় ভীষণ কাঙ্ক্ষিত ব্যক্তির দর্শনে পরিণীতার মস্তিষ্ক, তার বিচার বিবেচনা বোধ বুদ্ধি সব যেন
খুইয়ে ফেলল। মুহূর্তে ভুলে গেল সবল সতর্ক বাণী। হৃদয়ে যেন তার গলিচায় লাভা নদী যাতে প্রশস্ত এক পুরুষের ছোঁয়া খুব জরুরি। প্রিয় পুরুষকে দেখতেই পরিণীতার অধৈর্যরা ফুটে উঠল এক টুকরো মলিন হাসি। বুকের ভেতর ফুটন্ত রক্ত শীতলাভা ভর করে গেল যেন। সে বারান্দা থেকে বেরিয়ে বিধ্বস্ত ওড়নার টন্না ফেলে দরজা খুলে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। আজ তার কিশোরী মনে কোনো ভয় নেই, থামানোর কেউ নেই, ভালোবাসার ওপর কিচ্ছু নেই। আশেপাশে দুনিয়া যেন অদৃশ্য। তাকে এক মুহূর্ত কেউ দেখে ফেললো না কিনা সে বা ধরার কোনো আশা আছে কিনা সেদিকে মন নেই তার। ভালোবাসা তাকিতে ছুটতে গেল সামনে থাকা তুচ্ছ নিরর্থকের দিকে। পরিণীতা ঝড়ের বেগে বেরিয়ে আসতে দেখে সদর দরজা খুলে বেরিয়ে গেল। তার বুকের ভেতর উত্থাল উঠেছে ভালোবাসার এক বিশাল সমুদ্র। হাঁটু ছুঁই ছুঁই খোলা চুলগুলো এলোমেলো ভাবে দোল খাচ্ছে কোমরের নিচে। আজ কোনো লুকোচুরি নেই। আজ ছুটে মেইন ডোর খুলে বেরিয়ে এলো সে। তবে চারপাশে পাহারাদারের মধ্যে দুজন ঘুমাচ্ছে আর দুজন কোথাও যেন গেছে। পরিণীতা পিচ ঢালা রাস্তায় খালি পায়ে ছুটতে ছুটতে পিছলে গেল পেছনের রাস্তায়। তার থেকে বেশ কিছু দূরে এক উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে পুরুষ দাঁড়িয়ে। তার তৃষ্ণাত চোখ দুটি চাতকের মতো তাকিয়ে আছে সপ্তদশী মুখ পানে। পরিণীতার চোখে বাঁধ ভাঙলো অনেক আগেই। সে আর আশেপাশে ওপর নিচে কোথাও দেখলো না, কোনো কথা বলার সুযোগ দিল না। মুহূর্ত বিলম্ব না করে এক ছুটে ঝাঁপিয়ে পড়লো আবিদের পুরুষালী প্রশস্ত বুকে। আবিদের দুর্বল শরীর তার সামলাতে ব্যর্থ হলো। দুপা পিছিয়ে রমণীকে নিয়ে উল্টে পড়লো কালো পিচ ঢালা রাস্তায়। পরিণীতা কোনো দিকে না তাকে আবিদের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। আবিদ তার বুক চিরে বেরিয়ে আসা সুখে নিঃশ্বাস, চোখের সামনে বেয়ে আসা নোনা জল, নিঃশব্দে দুফোঁটা তরল। তবে সে পরিণীতাকে কিছু বলল না। পরীকে তার চোখের সামনে পানি ঝরাতে দেখে তাকিয়ে থাকলো শুধু। সময়ের সাথে সাথে পরিণীতার কান্নার গতি তীব্র থেকে তীব্র হচ্ছে। সে অসাবধানতায় আবিদের বাহু চেপে ধরতেই মুহূর্তে গরম কিছু অনুভব করলো, ভিজে গেল যেন। তবে টু শব্দটি করলো না আবিদ। হাতে তরল অনুভূত হতে পরিণীতা থমকালো। আবিদের বুক থেকে মাথা তুলে নিজের হাতের দিকে তাকাতে সোডিয়াম নিয়ন আলোয় দেখতে পেল পুরো হাত লালে রঞ্জিত হয়ে গেছে। এটা তার মাস্টার মশাইয়ের রক্ত। ভাবনায় পরিণীতার বুক চিরে কলিজা থেকে যেন আঘাত করলো। সে উদ্বিগ্ন চোখে তাকিয়ে মানুষটির দিকে। আবিদের মাথায় সাদা রাঙা ব্যান্ডেজ পেঁচানো, দু হাতে ব্যান্ডেজ, বা হাতের কবজিতে ক্যানুলা ফিট করা। তার চোখের কোথাও যেন ব্যান্ডেজ আছে, তা কাপড়ের জন্য বোঝা যাচ্ছে না। পরিণীতার দৃশ্যটা আবারও ভেসে উঠল আবিদের সেই রক্তমাখা নিতদেহের ছবি। পরিণীতা কান্না ভেজা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। পরিণীতা অশ্রু চোখে তাকিয়ে ব্যান্ডেজগুলোর দিকে আলতো হাতে ছুঁয়ে দিল তা। আপনার অনেক লেগেছে তাই না মাস্টার মশাই? আবিদ শুধু শান্ত চোখে দেখলো পরিণীতার মুখোভয়ের অবস্থা। ফর্সা মুখটা কাঁদতে কাঁদতে রক্তিম হয়ে গেছে। সে দুর্বল হাতে পরিণীতাকে বুকে টেনে নিয়ে কোমল গলায় বলল, ঠোঁট চেপে ধরে, মনের ভেতর চলমান ঘূর্ণি ধামাচাপা দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তখন না লাগলে এখন খুব লাগছে অ্যাঞ্জেল। পৃথিবীর স্বগত আঘাত এই বুক সহ্য করে নেবে, কিন্তু আমার অ্যাঞ্জেলের চোখের পানি সহ্য করতে পারবে না। পরিণীতা নিঃশব্দে চাইল আবিদের পানে, কান্না গিলে নিয়ে থমথম গলায় বলল, এত ব্যথা কি করে পেলেন মাস্টার মশাই? আবিদের এই প্রশ্নে চমকালো না, বরং শান্ত কণ্ঠে পরিণীতার বাদামি চোখে চোখ রেখে, একটু কিছু বলবে? জাস্ট একটা মিনমিনি অ্যাক্সিডেন্ট, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাব পাখি, কিচ্ছু হয়নি। আবিদের ঠান্ডা কথার বলা দেখে ব্যাকুল কণ্ঠে পরিণীতা কোমল মনে বেদনার বিষ ছড়িয়ে গেল। ঠোঁট ফুটে বেরিয়ে এলো ব্যথাতুর হাসি। সে দু হাতে আবিদের টি শার্ট খুলতে খুলতে বলল, এত ভালোবাসেন কেন মাস্টার মশাই? আমি কি সত্যি এত ভালোবাসার যোগ্য? কেন এত বেপরোয়া হয়ে গেলেন? এত ভালো না বাসলেও তো হতো। আমি আপনাকে একটু ভালোবাসতে বলেছিলাম, অথচ আপনি নিজের ধ্বংসের সীমানায় নিয়ে গেলেন। এটা সহ্য করতে পারছি না। আপনার দেহের আঘাত, আমাকেও আঘাত করুন। আবির চমকে গেল পরিণীতার কথায়। টি শার্ট টেনে ধরে বলল, কাপড় খুলছেন কেন? পরিণীতা টলমল চোখে তাকিয়ে আবিদের দিকে। আবিদ কিছু বুঝে ওঠার আগেই আবারও তার বুক পাচড়ে শব্দ করে কেঁদে উঠল পরি। কিছুটা হচকে গেল আবিদ। পরিণীতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিন মাস্টার মশাই। আমি বুঝতে পারিনি আমার পাগলামির জন্য আপনার জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাবে। আমি যদি সেই দিন একটু বুঝতে পারতাম, আমি আর 5 মেয়ের মতোই স্বাভাবিক জীবন কাটাতে পারবো না, তবে আমি কোনোদিনও আপনাকে এই জীবনটাই জড়াতাম না। আপনি ভীষণ ভালো মাস্টার মশাই, আপনি এসব ডিসার্ভ করেন না। আবিদের একটু সন্দেহ হলো। সে পরিণীতার মুখ তুলে তাকালো, নরম গালে আলতো করে হাত মুছে দিল। মখমলে গালে ঠোঁট চেপে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে?
জান, এমন করছো কেন? বললাম তো ছোট একটা অ্যাক্সিডেন্ট, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরিণীতা শান্ত হলো না, হেঁচকে তুলে বলল, মিথ্যা বলবেন না মাস্টার মশাই। মিথ্যা আপনার সাথে যায় না, আমি সব জানি মাস্টার মশাই, সব এগুলো আমার জন্য হয়েছে, তাই না? পরিণীতার কথা এবার ইতস্ত বোধ করলো আবিদ, অবিশ্বাস্য চোখে তাকিয়ে পরিণীতার দিকে। পরিণীতাকে আবিদের টি শার্ট তুলে দেখলো, প্রায় পুরো শরীরটা ব্যান্ডেজ করা। পরিণীতা সবগুলোর ওপর আলতো করে হাত ছোঁয়ালো। পরিণীতাকে দেখে মনে হচ্ছে ব্যথা আবিদ পায়নি, সে নিজে পেয়েছে। আবিদের অবস্থা দেখে পরিণীতা নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আবিদ এখনো আবারও চোখে তাকিয়ে পরিণীতার দিকে। পরিণীতা আবিদের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেমে থেমে বলল, অনেক হয়েছে, আর না, আর ভালোবাসবেন না আমায়, আর আর আমার জন্য তো অমানবিক টর্চার সহ্য করবেন না। আর কেনই বা তো কিছু সহ্য করছেন? আমি আপনার জন্য অভিশাপ মাস্টার মশাই, আমি থাকলে আপনি বাঁচতে পারবেন না, আমি না থাকলে আপনি বাঁচবেন। আমি জানি কিছুটা আমার পরিবারের অবস্থা, তবে তার খুন করা মশামাছি মারার সমান। আপনাকে খুন করলে তাদের কিছু যায় আসে না, কিন্তু আমি শেষ হয়ে যাব মাস্টার মশাই। এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হোক মাস্টার মশাই, ওইটাই বেশি সুখের হবে। আমাকে ভুলে যান মাস্টার মশাই, ভুলে যান। পরিণীতার কথা শেষ হবার আগেই তার মুখ চেপে ধরল আবিদ। এতক্ষণে তার শান্ত দৃষ্টান্ত ভয়ার্ত রূপ ধারণ করেছে, চঞ্চল হয়ে উঠেছে সে। চোখের সাদা অংশটা লাল অংশ ধারণ করেছে, ইতিমধ্যে অশ্রুকণা ভিড় জমিয়েছে। সে তড়িৎ বেগে পরিণীতাকে নিজের ক্ষতবিক্ষত বুকে মিশিয়ে নিল। পরিণীতা সহসা অনুভব করলো আবিদের হৃদয়ে অবস্থিত হৃদস্পন্দনগুলো। আবিদ পরিণীতাকে জোরালো কণ্ঠে ধমকে উঠল, একদম চুপ। আজ যে কথাগুলো বলছো, এ কথা আর দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করবে না। তোমার মুখ যেন ওই কথাগুলো আমি আর কখনো না শুনি। তোমার কি মনে হয় আমি কিছু না জেনে তোমাকে ভালোবেসেছি? তোমাকে আমি এতদিন বলেছিলাম অ্যাঞ্জেল, ভালোবাসতে ভয় না পেতে হয়। ভালোবাসলে ভয় নয়, মরতেও ভয় পাওয়া উচিত নয়। মৃত্যু আসবে জেনেই তোমাকে ভালোবেসেছি, আর আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে যতদিন বেঁচে থাকবো আমার পরীকে বুকে নিয়ে বাঁচতে চাই। এই পরী ছাড়া আমি এমনিতেও মরে যাব, কাউকে কষ্টে মারতে হয় না পরী। পরী, তুমি আমার এই ক্ষুদ্র জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ। তুমি আমার আসক্তি পরী, আমার সব। তুমি আমার বেঁচে থাকার কারণ, তুমি আমার মরে যাওয়ারও কারণ। তোমাকে ভুলে থাকার সামর্থ্য আমার এই হৃদয়ে নেই। যদি সেই সামর্থ্য থাকতো তবে তোমাকে ভালোবাসতাম না। মৃত্যু আসুক, ভয় করি না। তুমি শুধু এই বুকে থেকো পাখি। তোমার বাপ চাচা আমার কিছুই করতে পারবে না। তোমাকে বুকে নিয়ে মরার সুখ থেকে আমি বঞ্চিত হতে চাই না জান। আফসোস নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো আমার জান, আমার পরি। আবিদের কথায় পরিণীতার নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে, কিন্তু এসব তো সে দেখাতে পারবে না। পরিণীতার মনে পড়লো মেসেজের সেই বাক্যগুলো। পরিণীতা আবিদের বুক থেকে উঠে মাথা তুলে মায়া ভরা চোখে তাকালো আবিদের শ্যামবর্ণের দিকে। চোখের পানি মুছে নরম কণ্ঠে বলল, শৈলে এত ব্যথা নিয়ে এসেছেন কেন? দেখে তো মনে হচ্ছে হাসপাতাল থেকে এসেছেন। পরিণীতার সুন্দর মুখের দিকে তাকিয়ে প্রশস্ত হাসলো আবিদ। বুকের বাঁ পাশ ইশারা করে বলল, এখানে প্রচন্ড ব্যথা করছিল। সাথে সাথে দ্বিধান্বিত পরি উত্তেজিতভাবে স্পর্শ করলো সেখানে। পরিণীতা ব্যাকুলতায় হেসে ফেললো আবিদ। হেসে তাকালো তার সুশ্রী মুখশ্রীতে। পরিণীতার মাথায় নিজের বুকের বাঁ পাশে চেপে ধরলো, এখানে কান পেতে শোনো। এখানে থাকা ছোট্ট পাখিটা শুধু পরীকে একবার দেখতে চায়। কত কান্নাকাটি করছিল, আমি না এসে পারি পাখি। নিঃশ্বাসটা নিতে পারছি না, তাই একটু এসেছিলাম। স্বস্তি দাও এঞ্জেল। পরিণীতার ভাষা হারিয়ে ফেললো, তার ভীষণ মায়া হলো। একদিকে মেয়েটার জীবন উল্টে পাল্টা হয়ে যাচ্ছে, আবিদের পরির দিকে তাকিয়ে কোমল সুরে হাত দুটো তুলে তার পিঠে ওষ্ঠ ছুঁয়ে মিহি কণ্ঠে বলল, যে ব্যক্তি অতিরিক্ত মাদক সেবন করতে করতে মৃত্যুর পর্যায়ে চলে যায়, তাকে মৃত্যু ব্যতীত মাদক ছাড়ানো সম্ভব হয় না পরি। জোর করে সেটা চেষ্টা করানো যায় না, হলে তার জন্য আরো খারাপ হয়ে যায়। ঠিক তেমনই তুমি যেহেতু সব জেনে গেছো, তাই লুকিয়ে লাভ নেই। আমি আমার পরিষদে বাঁচতে চাই, যতদিন বাঁচা যায়। আমার শেষ করে দিতেও দিক পড়ি, তবু আমি তোমাকে ছাড়ছি না। আমি তোমাকে না দেখে না আছে থাকতে পারবো না। তুমি আমার জন্য সেই তীব্র মাদকীয় আসক্তি, যা আমার থেকে কেড়ে নিলে আমার যে সেই ভয়ঙ্কর নিষ্ঠুর যন্ত্রণাদায়ক মৃত্যু হবে পরি, যা আমি কখনোই সইতে পারবো না। পরিদম বন্ধ হয়ে আসছে। আবিদ অসহায় চোখে পরির দিকে তাকিয়ে কপালে শব্দ করে ওষ্ঠ ছুঁয়ে দিল।
তোমার বুকে একটু মাথা রাখতে দেবে পরি? কেন জানি খুব কষ্ট হচ্ছে। পরিণীতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। আবিদের মাথাটা শক্ত করে নিজের বুকে চেপে ধরল। তার এলোমেলো চুলের ভাঁজে হাত রেখে ফুঁপিয়ে উঠল, আপনি খুব স্বার্থপর মাস্টার মশাই। শুধু নিজের দিকটাই ভাবলেন। পরিণীতার দুটো চোখের কোণ বেয়ে নেমে আসলো ঝরে ধারা নোনা পানির ধারা। আবিদ পরিণীতার কোমল শুভময় সময় বক্ষে নাকমুখ ডুবিয়ে দিল। প্রাণ ভরে সেই প্রিয় নারী দেহের গন্ধটা এনহেলের মতোই শোষণ করে নাসারন্ত্রের মাধ্যমে শক্ত করে পরিণীতার পিঠ জড়িয়ে বলল, আমার কিছু চাই না পরি, আমার শুধু তুমি হলেই চলবে। ভীষণ ভালোবাসি পরি, শুধু আমার হয়ে থেকো, অন্য কিছু নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই। সকাল 7টা। শ্বেত কাচের জানালা গলিয়ে সকালের মিঠু রোদ্দুর এসে ঠিকরে পড়েছে বিছানায়। কখনো কখনো জানালার টানানো ভারী পর্দাগুলো উত্তরে এলোমেলো বাতাসে দোল খাচ্ছে। সে সূচকে এক ফালি রোদের ছটা কিছুক্ষণ পরপরই প্রথমে শুভ্র রঙা মুখশ্রীতে আশ্রে পড়ছে। রোদের ঝিলিক চোখের কোণের মণিতে লাগতে ঘুমের মধ্যে চোখ খিচে নিল প্রীথম। কিঞ্চিৎ বিরক্ত বোধ করলো সে। বেচারা ঘুমে মাত্র ঘন্টা দুয়েক, তার মধ্যে এত জ্বালাতন কে সহ্য হয়? প্রথম পাশ ফিরে তুলতুলে কিছু একটা বুকে নিতে আরামে চোখ বন্ধ করে নিল নতুন উদ্যমে। ধড়াক ধড়াক এক বিরাট শব্দে দরজায় করাঘাত হলো। একবার দুবার বেশ কয়েকবার। এত জোরে জোরে শব্দ শুনে না শোনার ভান ধরল প্রীথম। ইয়ানা মটকা মেরে পড়ে রইল, চোখে তার রাজ্যের ঘুম। তবে তাদের এই নীরবতা বোধহয় ওর পাশের ব্যক্তির খানিকটা অধৈর্যই লাগলো। এবার সে আরো জোরে দরজা ধাক্কা দিয়ে ডাকলো, চিৎকার করে ডাকলো, ভাইয়া, এই ভাইয়া। এই তীব্র শব্দ চিৎকার কর্ণ করে পৌঁছাতে একযোগে থেকে ধরপড়ে উঠল প্রীথম ইয়ানা। চমকে উঠে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে ভয়ার্ত চোখে। ঘুম পালিয়ে গেছে তাদের। ইয়ানার দৃষ্টি নিচের দিকে দিতেই বর্তমান অবস্থা দেখে লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। প্রিয়তা আবারও দরজা ধাক্কা দিয়ে ডাকলো, ভাইয়া, ভাইয়া দরজা খুলো ভাইয়া, বড় আম্মু ওরা ডাকছে, ভাবিকে নিচে যেতে বলেছে। বাইরে থেকে তন্ময় আর প্রিয়তার গলা পাওয়া গেল। প্রীতম আর ইয়ানা অবস্থা দেখে শোয়া থেকে উঠে দাঁড়ালো, ফ্লোর থেকে শার্টটা কুড়িয়ে নিয়ে গায়ে জড়ালো, বাম হাতের চোখ ডলে নিল, ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিল। কিন্তু প্রিয়তা দের ভেতরে ঢোকার সুযোগ দিল না। মূর্তির মতো দরজা আগলে শটান হয়ে দাঁড়ালো। এক ভুরুচে বলল, আমার দরজা ভাঙার কাজটার জন্য সুপারিশ পেয়েছি। সকাল সকাল ভাইয়ের এমন কথায় আহমক বনে গেল প্রিয়তা। বিষময় কণ্ঠে বলল, সুপারিশ কেন পাবো? বড় আম্মুরা বড় ভাবিকে নিয়ে যেতে বলেছে বলে ইশারা করলো প্রিয়তা। প্রীতম বোনের হাতের দিকে যে আচমকা সেগুলো প্রিয়তার হাত থেকে নিয়ে নিল। প্রিয়তা কিছু বোঝে ওঠার আগে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। এর আগে ডিস্টার্ব করবে না বোন, একটু পর তোর স্পেশাল ট্রিট দিব বলে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা আশ্চর্য বনে গেল এহেন কথায়। দরজার বাইরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল প্রিয়তা, তারপর কিছু একটা ভেবে মিটিমিটি হেসে যেতে নিল। তন্ময় প্রিয়তার ওড়না টেনে ধরল, গাল ফুলিয়ে ইনোসেন্ট ফেস করে বলল, আপু কি হেঁটে হেঁটে নিচে যাবে? আমি কি হেঁটে হেঁটে নিচে যাব আপু? তন্ময়ের দিকে তাকাতেই তন্ময়ের অতিমাত্রায় কিউট ফেসটা দেখে প্রিয়তার হাতটা ফিসফিস করে উঠল। প্রিয়তা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তন্ময়কে কিছু বোঝে ওঠার আগে তার গালের উপর হামলা করে দিল। রসগোল্লার মতো দুটো টমটম গাল পটপট করে দুটো কামড় দিয়ে দিল। তন্ময় টলতে টলতে চোখে ঠোঁট উল্টে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা বুঝলো সুনামি, সাইক্লোন, বন্যা যা কিছু আছে সব একসাথে শীঘ্রই হানা দিবে। তাই ভাইকে ফেলে দৌড় দিতে নিবে তখনই ওনা খপ করে ধরে ফেললো তন্ময়। প্রিয়তা চোখের পলকে ঝাপটানোর আগেই আসমান জমিন কাঁপিয়ে বিকট শব্দ করে কেঁদে উঠল তন্ময়। প্রিয়তা বুঝলো এখন ঝাড়ি খোয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তা তন্ময়ের হাত থেকে ওনা ছাড়াতে চাইলে তন্ময় আরো শক্ত করে চেপে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। তার কান্নার তীব্রতা কানে তালা পড়ে যাওয়ার উপক্রম। প্রিয়তা কাঁদো কাঁদো ভাবে তন্ময়ের দিকে এগিয়ে এসে চট করে দেওয়ালে তন্ময়ের ফুসফাস ফর্সা গালে দুটো আপেলের মতো লাল টকটকে হয়েছে, বড় একখানা দাঁতের দাগ বসে গেছে। প্রিয়তা কাঁদো কাঁদো মুখে তন্ময়ের গালে চুমু খেয়ে বলল, চুপ কর ভাই, তুই যা বলবি তোকে তাই দিব, তবুও বকা খয়েস না, দয়া করে চুপ হয়ে যা। সাথে সাথে ভেবে অফ করে দিল তন্ময়। প্রিয়তা বোধ হয় এই আশায় আলো দেখলো। তন্ময় কয়েক সেকেন্ড আপুর দিকে তাকিয়ে ভুরু বাঁকিয়ে ভাবলো, আপু কি কোনোভাবে ঘুষ দেওয়ার চেষ্টা করছো? কিন্তু না, তন্ময় তো সামান্য ঘুষের সন্তুষ্ট হয় না, তার লক্ষ্য তো বড় মিহৎ।
মহৎ কিছু চায় সে। তাই প্রিয়তা বিষময়ে চাঁদে পাঠিয়ে দিয়ে আরো জোরালো শব্দে কেঁদে উঠল। এবার প্রিয়তা ভয় করছে। প্রথমে ডান পাশের ঘরটা প্রণয়ের, বাম পাশের ঘরটা প্রেমের। এখন যদি দুজনের কেউ একজন চলে আসে তাহলে তো আজ প্রিয়তা শেষ। আর তাই হলো। প্রিয়তার ভাবনা শেষ হওয়ার আগে ঘুমো ঘুমো গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো। আধো আধো ঘুমে নেশাক্ত কণ্ঠস্বর কানে আসতে প্রিয়তার বক্ষ পিঞ্জরে হালকা কম্পন ধরল। সে ঢোক গিলে পিছু ফিরতেই তার ডাগর জাগর চোখে ভীত হরিণী চোখ জোড়া সাহস স্থির হয়ে গেল। তার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে প্রণয়, পরনে কাল রাতে সেই অফ হোয়াইট কালো টি শার্ট, যা এখন অনেকটা জায়গায় কুঁচকে আছে। বড় বড় সিল্কি চুলগুলো এলোমেলো ভঙ্গিমায় কপালের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। গাঢ় বাদামি চোখ দুটো হালকা লাল, দেখে মনে হচ্ছে ঘুমের এসে এখনো ভালোই আছে। বড্ড কিউট আর বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। কি আশ্চর্য! ওভার 29, দামড়া বেটা নাকি বাচ্চা লাগছে দেখতে। সামনের পানে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার মনের ভেতরে আবারও ভয়ঙ্কর এক ইচ্ছা জাগলো। মনে হলো এক কোনো থেকে শয়তান বলল, দেখ প্রিয়তা, পুরো চকলেট মিক্স স্ট্রবেরি মিক্স কম্বিনেশন লাগছে। এই গালগুলো চটকে দিতে পারলে হেভি মজা লাগবে, সাথে দুই একটা কামড় দিতে পারলে আরো একেবারে সোনাই সোহাগা। প্রিয়তা নিজের এমন ভয়ঙ্কর ভাবনায় নিজে ভয়ে ঢুক গেল। সে নিশ্চিত তাকে শয়তানে আসর করেছে। তন্ময় প্রণয়কে দেখে প্রশ্রয় পেয়ে আরো জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্রণয়ের কোমর জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে নালিশ দিল। নিজের গাল দুটো প্রণয়ের দিকে এগিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস্ট করে বলল, ও বরদাদা, দেখো না প্রিয় আপু আমার গালের কি অবস্থা করেছে, খুব ব্যথা করছে বলে আবারও ফুপিয়ে কেঁদে উঠল। তন্ময়ের কথায় ঘোর কাটল প্রিয়তার। সে ভরতে চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকেই। তন্ময়কে কোলে তুলে নিয়ে দু পিঠে এপিট ওপিট করে দেখলো। প্রিয়তার দিকে তাকালো, কণ্ঠে শীতলতা বজায় রেখে বলল, তুই ওর গালে চটকে দিয়েছিস? প্রিয়তা ঢোক গিলে মাথা নিচু করে নিল। প্রণয় প্রিয়তাকে মাথা থেকে পা অব্দি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। প্রিয়তার গায়ে পায়ের গোড়ালি বেশ কিছুটা ওপরের অংশ একটা লং ওয়ান পিস পরেছে হাতে, ফলে তার ফর্সা আকর্ষণীয় পাগুলো দৃশ্যমান। গাল দুটো অসম্ভব লাল। প্রণয় আবারও গম্ভীর কণ্ঠে বলল, চুপ করে আছিস কেন? প্রিয়তা মৃদু কেঁপে উঠলো, ওপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় বা তন্ময়ের দিকে তাকালো। তোর গাল চটকে দিয়েছে তাই না? ব্যথা পেয়েছিস? তন্ময়ও অশ্রুজোড়া ওপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখন যদি তোর আপুকে বকা দে তাহলে তোর সমাধান হবে তো? সে তো আর বুঝবে না তুই কতটা ব্যথা পেয়েছিস, তাহলে কি হবে বল? কথাটুকু শুনে প্রিয়তা যেন মৃদু কেঁপে উঠল। প্রণয় আবারও গম্ভীর কণ্ঠে বলল, চুপ করে আছিস কেন, বল। তন্ময় এবার অশ্রুসিক্ত চোখে ওপর নিচ মাথা ঝাঁকালো। প্রণয় দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে ন্যায় বিচারটা করব? তন্ময় ন্যায় বিচারে আসায় তাকালো বড় দাদানের দিকে। প্রণয় তন্ময়ের লাল হয়ে যাওয়া গালে আলতো করে চুমু খেয়ে বলল, বল তোর আপুকে কি শাস্তি দিতে চাস তুই? তুই যা বলবি তাই হবে। প্রিয়তা ভয়ে ভূত দেখার মতো প্রণয়কে দেখতে লাগলো। তার আবার হালকা হালকা ভয় লাগছে। তন্ময় আপুর দিকে তাকিয়ে শয়তানি হাসলো। মনে মনে ভাবলো, অনেক জ্বালিয়েছ আপা, এখন তার একটা মক্ষম বদলা নিব। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আপু যেহেতু আমার গাল চিপসে দিয়েছে তাই আমিও আপুর গাল চিপসে দিতে চাই। তন্ময়ের এ কথায় বড় বড় চোখ করে তাকালো প্রিয়তা। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে বাঁকা হেসে তন্ময়কে কোল থেকে নামিয়ে দিল। দু হাত বুকে ভাঁজ করে বলল, ঠিক আছে, তোর যতক্ষণ ইচ্ছা গাল চিপসে দে, কেউ কিছু বলবে না। প্রণয় এবার প্রণয়ের কথায় ভয়ে ঢোক গেল প্রিয়তা। তন্ময় অসম্মতি জানিয়ে বলল, আমার ছোট ছোট হাত দিয়ে চিপসে দিলে আপু ব্যথা পাবে না। তন্ময়ের কথায় মনে মনে চির বেরিয়ে উঠল প্রিয়তা। ভাইয়ের দিকে কটমট চোখে তাকিয়ে মনে মনে বলল, এক মাঘে শীত যায় না, আমার সময় আসবে বটকু, তখন তোকে দেখাবো মজা। প্রণয় ভুরু কুচকে বলল, তাহলে কি বিচার চাস তুই, কে চিপসে দিবে? তন্ময় প্রিয়তার দিকে তাকিয়ে শয়তান হেসে বলল, প্রণয়ের বলিষ্ঠ হাত ধরে বলল, তোমার হাতগুলো অনেক বড় দাদান, তুমি আচ্ছা করে চিপে দাও। তন্ময়ের কথায় বুক কেঁপে উঠল প্রিয়তা। সে বিস্ফোরিত চোখে তাকালো প্রণয়ের দিকে।
তন্ময় আবারও নালিশ করে বলল, আপু আমাকে অনেকক্ষণ চিপসে দিয়েছে, তারপর কামড়ও দিয়েছে, তুমিও তাই করবে দাদান। তন্ময়ের কথা প্রিয়তার গা যেন কাটা দিয়ে উঠল। সে অবস্থায় চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় এবার শয়তানি হাসি সে এক পা দুপা করে এগিয়ে এলো প্রিয়তার কাছে। তন্ময় একদিকে বদলা নিতে পারলো, অন্যদিকে মনে মনে বাকবকম হয়ে গেল। প্রণয়ের কাছে আসতে আবারও এসে ঘুমো ঘুমো নেশালো কণ্ঠে, মানুষের গলা চিপে দিতে খুব ভালো লাগে তাই না? তাই না জান? কামড়ে দিতে মন চায়। প্রিয়তার পা দিয়ে মেঝে চেপে ধরে দাঁড়িয়ে রইল। এখন কি প্রণয় ভাই সত্যি সত্যি তাকে কামড়ে দেবে? ভয়ে তিত্তির করে কাঁপতে লাগলো প্রিয়তার অঙ্গ প্রত্যঙ্গ। প্রণয় তন্ময়ের দিকে তাকে সত্যি সত্যি প্রিয়তার মসৃণ কোমল গাল দুটো চিপে ধরলো। ঘাড় ঘুরিয়ে প্রিয়তা নীলাভ চোখে চোখ রাখলো, তবে এতে ব্যথা পেল না প্রিয়তা। সে ডুবে যেতে লাগলো প্রণয়ের ওই ঘুম ঘুম নেশালো চোখ দুটোর অতিল গভীরে। ওই চোখ দুটো যেন প্রিয়তার জন্য গোগল ধাঁধা, যার সমাধান করতে ওই ছোট্ট কিশোরী কখনো সম্ভব না। প্রণয় প্রিয়তার চোখের দিকে তাকিয়ে গভীর মৃদু হাসলো। প্রিয়তার দিকে নিজের গা এগিয়ে নিয়ে বলল, তোকে একদিন বলেছি না জান, আমি বেঁচে থাকতে কখনো মনের আশা অপূর্ণ রাখবি না। প্রণয়ের কথা কিছুটা অবাক হলো প্রিয়তা। ঝট করে চোখ নামিয়ে ইতস্ত করে বলল, মনে মনে ভাবলো প্রণয় ভাই কি মনের কথা শুনে ফেললেন। প্রিয়তা প্রণয়ের উত্তর ভেসে এলো, শুনে ফেলেছি। আবার মৃদু কেঁপে উঠলো প্রিয়তা। তন্ময় রেলিং এর নিচে তাকিয়েছিল, থরি তাদের রুমে যাচ্ছে, তাই বড় বড় চোখ হয়ে গেল তন্ময়ের। সঙ্গে সঙ্গে সিঁড়ি নিচে দৌড় লাগালো, না হলে থরি তার জমানো সব চকলেট এক নিমিষে কি ফিনিশ করে দেবে। তাই বরদাদানের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই নিজের চকলেট বাঁচাতে দৌড়ে গেল। প্রণয়ের প্রণয়ের কাছে ধরা পড়ে গিয়ে প্রিয়তার গাল দুটো গোধূলি রক্তিম আকাশের ন্যায় যেন রক্তিম হয়ে উঠল। প্রিয়তা দুগালে লজ্জা মিশ্রিত গোলাপি আভা দেখে তৃষ্ণার্ত হলো প্রণয়। সত্যি 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 সে এগিয়ে এসে তন্ময়ের কথার মতোই প্রিয়তাই লজ্জারাঙা গালে কামড় ধরল। আচমকা কেমন এহেন কাণ্ডে কেঁপে উঠল প্রণয়ের পেট খামচে ধরে প্রিয়তা। অন্যমনস্ক বিড়বিড় করতে করতে ওপরে সিঁড়ি দিয়ে পা রাখছিল ধীরার, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। হাঁটু জোড়ায় কম্পন হলো সহসায়, চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। তাকিয়ে রইল সে, আপনা আপনি ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। সেদিনের ন্যায় আজও ধীরার মাথা চক্কর দিয়ে উঠল। প্রিয়তার লাজে রাঙা মুখটা দেখে নিজেকে সংযম করতে পারল না প্রণয়। কোনো রকম সতর্কতা ছাড়াই এক ঝাটকায় তাকে টেনে নিল, গা ঘেঁষে দেওয়ালে উঠিয়ে বসালো। প্রিয়তার নিঃশ্বাস আটকে গেল। প্রণয়ের স্পর্শে তাপটা সারা শরীর জড়িয়ে পড়ছে তার। প্রণয়ের এক হাত গলার এক পাশে রেখেই বৃদ্ধা আঙ্গুল তুলে প্রণয়ের নরম ত্বকে আলতো করে বুলাতে লাগলো। সে স্পর্শে নয় ভালোবাসা এঁকে দিচ্ছে নিঃশব্দে। আবেগে প্রিয়তার চোখ বুঝে এলো। বুকের ভেতর যেন উত্তপ্ত সমুদ্র উত্থাল দিল। না দেখেই প্রণয়ের দৃষ্টি ব্যাকুলতা অনুভব করতে পারছে সে। জানে এই মুহূর্তে ওই চোখে চোখ রাখলে নিমিষেই তার নিজস্ব সত্তা গলে যাবে। প্রণয় বৃদ্ধাঙ্গুলে স্লাইড করতে করতে তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাসে সে আশ্রে পড়ল প্রিয়তার গলার কাঁধে। প্রণয় তৃষ্ণার্ত চোখে চেয়ে নিজের মুখটা একটু এগিয়ে নিল। গালে নাক স্পর্শ করতে সহসা কণ্ঠে বলল, জীবনের সব থেকে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো অনেক দামি, নয়তো অন্য কারো। এমন কেন জান? আর যদি তাই হবে তো মন কেন মানতে চায় না? মন কেন পাপ জেনেও পাপী হতে চায়? নিশ্চিত মৃত্যু যেন এ কেমন জীবন বিলিয়ে দিতে হয়? কেন মায়ার কাম হয় না বল জান? প্রত্যেকটা শব্দের ধ্বনি গভীরভাবে আশ্রে কাটলো প্রিয়তার কোমল হৃদয়ে। অজানা কারণে আচমকা চোখ দুটো টলমল করে উঠল তার। সে চোখ তুলে তাকালো মায়া ভরা চোখে, যা তাকে নিঃশব্দে অনেক কিছু বলতে চায়, কিন্তু অক্ষম সে, তাই শব্দগুলো সাজাতে চায় না। প্রণয় তার কালচে লাল ঠোঁট দুটো ধীরে ধীরে এগিয়ে আনলো প্রিয়তার দিকে। নিঃশ্বাস আটকে নিল প্রিয়তা। সাথে সাথে চোখে জমে থাকা বেদনা উষ্ণ নোনা জলের সাথে বেরিয়ে এলো। কিন্তু তা মাটিতে পড়ার আগে প্রণয় তার উষ্ঠ দ্বারা শুষে নিল। কোনো কথা নয়, কোনো অনুমতি নয়, তবুও যেন সব নিঃশব্দে মুহূর্তটা পিঠ খামচে ধরল প্রিয়তা। তার কেন জানি খুব কান্না পাচ্ছে। প্রণয় বোধহয় বুঝলো সেটা। আলগোছে প্রিয়তাকে আশ্রয় দিল নিজের প্রশস্ত বক্ষে। নিজেকে শৈলের মধ্যকার সব ফাঁক ভরাট করে দিল, শক্ত করে আবদ্ধ করে নিল বাহুবন্ধনে। সুখ যেন তাদের কপালে নেই।
সেই প্রণয় ঢের ভালো জানে। হঠাৎই পায়ের শব্দ পেতে চমকে গেল প্রিয়তা, ভয়ার্ত চোখে তাকালো প্রণয়ের দিকে, কিন্তু প্রণয় তখনও বিভোর। সে মুখ নামে প্রিয়তার গলার কাছে, সে তাই ঠোঁট ছুঁয়ে সজোরে কামড় বসিয়ে আচমকা আহা বলে মৃদু চিৎকার দিল প্রিয়তা। প্রণয় সেটাই ঠোঁট চেপে ধরে তপ্তভাবে ফিসফিস করে বলল, এই জন্যই তোকে আমার কাছ থেকে দূরে থাকতে বলি, নাহলে কবে তোকে কামড়ে খেয়ে ফেলবো, দেখে নিস। বলেই সজোরে একটা কামড় বসালো। এবার ব্যথায় প্রিয়তার প্রণয়ের বাহুতে ধরলো, নখ গেঁথে দিল সেইখানে। পরোয়া করলো না প্রণয়। প্রিয়তার রক্তিম ঠোঁটে তিরতির করে কাঁপছে অনবরত, যা দেখে প্রণয়ের দেহের প্রতিটি রক্তবিন্দু টকবক করে ফুটছে। অচেনা অনুভব ঢোক গিলে নিচ্ছে সচেতনতায়। প্রিয়তার রক্তিম ঠোঁট জোড়া যেন প্রণয় বলছে, তুই কেমন পুরুষ প্রণয়, তুমি কেমন পুরুষ প্রণয়, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন আমাকে দেখেও না দেখার ভান করো, কেন বারবার আমাদেরকে তাকে চোখ ফিরিয়ে নাও। প্রণয় ঢোক গিলে প্রিয়তার কম্পনত ঠোঁটে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল শুধু একবার। অতঃপর আচমকা প্রিয়তাকে ছেড়ে ঘরে ঢুকে ধারাম করে দরজা লাগিয়ে দিল। প্রিয়তা যেন প্রণয়ের ঘোর কাটতে পারছে না। প্রণয় যেতেই উল্টো দিকে দরজা খুলে বের হলো প্রেম। নিজের ঘরের সামনে বোনকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো কুচকালো প্রেম। মাথায় হাত রেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন বোন? প্রিয়তা ভ্যাবলার মতো তাকালো প্রেমের দিকে। কিছু বলতে যাবে তার আগে নজর পড়লো প্রিয়তার গালে ফর্সা নিটেল দাঁতের দাগ। প্রেম হতবিম্ব কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোকে আবার কামড়ে দিয়েছে কে? প্রেমের প্রশ্নে প্রিয়তা স্তম্ভীর ফেলল। সে চমকে তাকালো প্রেমের দিকে। প্রিয়তাকে চমকাতে দেখে প্রেম বলল, নিশ্চিত তন্মের কাজ, বেটা বাদরটা একবার হাতের কাছে পাই। প্রেম আবার আদরের কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছিস বোন? কিন্তু প্রেমের কথায় প্রিয়তা হ্যাঁ না কিছু জবাব দিতে পারল না, শুধু কথা কাটাতে বলল, ছোট ভাবি কই? প্রেম আরো কিছু মাথা ঘামালো না, বলল, উষা নিচে চলে গেছে অনেকক্ষণ আগেই আম্মুকে হেল্প করতে। প্রিয়তা ঝটপট উল্টো পথ ঘুরে যেতে যেতে বলল, আমিও যাই ছোটদা বলে। আর প্রেম কিছু বলতে গিয়েও প্রেমের সামনে থেকে কেটে পড়ল প্রিয়তা। প্রেম আরো বেশি না ভেবে ঘরে চলে গেল। সে শাওয়ার নিয়ে আসে, এখন রেডি হয়ে বাইরে মেহমান অ্যাটেন্ড করতে হবে। প্রিয়তার হৃৎপিণ্ড ধুকপুক করছে অনিয়ন্ত্রিতভাবে। গাল দুটো পূর্বের তুলনায় আরো বেশি রক্তিম হয়ে উঠেছে তার। সে সিঁড়ি বেয়ে আসতে থমকে গেল। ধীরা এখনো চোখ গোল গোল করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। ধীরার এক্সপ্রেশন দেখে ভরকে গেল প্রিয়তা। মনে মনে ভাবলো, আজও দেখে নিয়েছে নাকি। প্রিয়তা কিছু বলার আগে ধীরা এগিয়ে এসে প্রিয়তার হাত টেনে ধরে সজোরে চিমটি কাটলো, কিন্তু প্রিয়তা ব্যথায় চিৎকার দিয়ে উঠলো। বিশাল জোরে ধমকে বলল, চিমটি কাটছিস কেন? এবার দুটো চোখ বিষময় বড় করে ফেললো ধীরা। দুইবার চোখের পলক ঝাপটালো। প্রিয়তার গালে গোল গোল করে ঘোরাতে ঘোরাতে বলল, আজ তো আমি শুরু থেকে শেষ অবধি দেখেছি, এখন তুই কি বলবি, বোকা বানাবি? বলতো ছোট আপু। প্রিয়তা ঢোক গলে তুলতুলে বলল, মানে? ধীরা এবার বুকে হাত গুজে এক ভুরু উঁচিয়ে বলল, তোকে যে চিনভূত কিছু ধরেনি সে বিষয়ে আমি নিশ্চিত, আর কি ধরেছে সেটাও আমি দেখে নিয়েছি, সত্যি। প্রিয়তা ভয় ভয় তাকালো থিরার দিকে, কাঁপতে থাকলো কণ্ঠ। কি দেখেছিস? থিরা আবারও চোখ বড় বড় করে বলল, সব। থিরার কথায় প্রিয়তা ভয় পেয়ে গেল। থিরা আবারও বলতে লাগলো, ওই দিন তুমি বরদাদাকে চুমু খাচ্ছিলে, আর আজ বরদাদন তোমাকে থিরা কথা শেষ করার আগে প্রিয়তা মুখ চেপে ধরলো, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস, বড় বোনকে সম্মান দিতে পারিস না, জ্ঞান হুঁশ সব হারিয়ে ফেলেছিস। প্রিয়তার কথায় ভুরু কুচকালো থিরা। এক ভুরু তুলে বলল, শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই ছোট আপু। প্রিয়তা ঢোক গিলে বলল, সকালে খাসনি তাই উল্টোপাল্টা বকছিস, চল খাবি। ধীরা গেল না। প্রিয়তার গলার কাছ থেকে ওড়না সরিয়ে দেখে লালচে দুটো দাগ, অতিরিক্ত ফর্সা চামড়ায় দাগ দুটো খয়েরি হয়ে গেছে। ঢোক গিলল ধীরা। আবার কিছু বলতে নিতেই উষা চলে এলো। উষাকে দেখে চুপ হয়ে গেল ধীরা। উষা এসে হন্তদন্ত কণ্ঠে বলল, প্রিয় আপু তুমি এখানে? ওইদিকে মেজো আম্মু তোমাকে খুঁজছে। উষাকে দেখে প্রিয়তা জানে পানি এলো। সে দ্রুত উষাকে চেপে ধরে বলল, আমি তো নিচে যাচ্ছিলাম, চলো ভাবি বলে ধীরার দিকে একবার তাকালো না। উষা হাত টেনে ধরে কেটে পড়লো। ধীরা প্রিয়তার যাওয়ার পথে তাকিয়ে দুষ্টু হেসে বলল, যা বোঝাতে আমি বুঝে গেছি। কিন্তু একটা খটকা লাগলো থিরার। বরদাদান তো বড় আপুর স্বামী, তাহলে কিভাবে কি? আর বড়দাদান যতটুকু চিনি, বরদাদানের মতো মানুষ এই বাড়িতে আরো একজন নেই, তাহলে কিভাবে কি? থিরা সব গলিয়ে যাচ্ছে। সে আবার অনুভব করলো সে ছোট মানুষ, এত মারপ্যাচ বোঝা তার কর্ম নয়। তাহলে আর কি, বেশি না ভেবে নিচে চলে গেল।